আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিবিএ অনার্স 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর ক্লাস। আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব। প্রথম অধ্যায় হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। তো এই অধ্যায় সম্পর্কে আজকের রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো আমরা পড়ব। তারপরের ক্লাস থেকে আমরা ডিটেলসে অঙ্ক আলোচনা করব একদম শেষ পর্যন্ত। সাধারণত ন্যাশনালে সবাই সাজেশনস ফলো করে। তো সাজেশন অনুযায়ী প্রতিটা অঙ্ক এক এক অঙ্ক এক এক নিয়মের করা থাকে। মূলত অঙ্কগুলা আমরা চাইলে একই নিয়মে করতে পারি, আবার কিছু কিছু অঙ্ক আছে রুলস আলাদা, এক অধ্যায়ে ভাগ করা থাকে। তাই আমরা এবার প্রতিটা অঙ্ক আলোচনা করব, এমনটা না যে 2-3টা আলোচনা করব। একদম ডিটেলসে সম্পূর্ণ যতগুলো অঙ্ক থাকবে একটা চ্যাপ্টারে আমরা সব আলোচনা করব। এই রুলসগুলো আমি নিজে হাতে লিখেছি। এই রুলসগুলার ডিটেলস সম্পর্কে লিখেছি যে কোথায় আটকাতে পারে, বাসায় অঙ্ক করলে কোন জায়গাতে সমস্যা হতে পারে, কি হতে পারে। তাই আমি সম্পূর্ণ এখানে নিজের ভাষায় লিখেছি যেন বোঝা যায়। তো এখানে আমাদের এই চ্যাপ্টার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 গুডউইল ভ্যালুয়েশন, 2 শেয়ার ভ্যালুয়েশন, 2টা ভাগ। এই চ্যাপ্টারে এক্সামে অবশ্যই আসবে গুডউইল ভ্যালুয়েশন হতে শেয়ার ভ্যালুয়েশন জানতে হবে। মানে এই যে গুডউইল ভ্যালুয়েশন আর এই শেয়ার ভ্যালুয়েশন একে অপরের সাথে জড়িত আছে, তাই এই 2টা সম্পর্কে জানতে হবে, একটা স্কিপ করলে চলবে না। আচ্ছা, গুডউইলের যে ফরম্যাটটা আছে, গুডউইল ভ্যালুয়েশনের যে ফরম্যাটটা আছে, এটাকে 5টা পদ্ধতি আছে। প্রতিটা ম্যাথ করার সময় এই 5টা পদ্ধতি ফলো করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এই যে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। প্রথমে আমাদের এটা মুখস্থ করে নিতে হবে যে আমাদের যদি অঙ্কে বলে গুডউইল ভ্যালুয়েশন করতে, তাহলে আমাদের শুরুতেই এটা মনে করতে হবে যে আমাদের স্টেপ 1 হবে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। তাহলে ক্যাপিটাল এমপ্লয়ের মধ্যে কি আছে? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লেস টোটাল কারেন্ট লাইবিলিটি। তারপরে যা হবে তাই উত্তর। এবার আমরা পরের স্টেপে যাব। তো স্টেপ হচ্ছে যদি ব্যালেন্স শিটে গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে তবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে, কিন্তু গুডউইল অ্যাট কস্ট লেখা না থাকলে তবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মূল্যায়িত সুনাম আসবে না। তো এখানে কি বলা হয়েছে? এখানে সুনামটা আসবে না যদি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট না থাকে। আচ্ছা, অ্যাডাল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ফার্নিচার অ্যাসেট থাকলে তা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে না। আচ্ছা, যদি স্থায়ী সম্পত্তি অ্যাট কস্ট লেখা থাকে তাহলে অবশ্যই অবচয় ধরতে হবে, কারণ এই কস্টটা স্থায়ী সম্পত্তির সাথে অ্যাড থাকে না। সমন্বয়ে অবচয়ের হার উল্লেখ থাকুক বা না থাকুক, এটা যদি অ্যাট কস্ট লেখা থাকে তবেই ধরে নিতে হবে অবচয় অবশ্যই আসবে। আচ্ছা, এই স্টেপ করতে আমাদের কিছু পার্সেন্টেজ নির্ধারণ করতে হয়। যখন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থাকবে তখন 2%, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থাকলে 10%, ফার্নিচার অ্যান্ড ফিকচার্স থাকলে 8%। অ্যাট কস্ট লেখা থাকলে এবং সমন্বয়ের হার উল্লেখ না থাকলে এই ছক হবে ম্যাথে। এই ছকটা কখন হবে এটা নোটে দেওয়া আছে। অ্যাট কস্ট লেখা থাকে এবং সমন্বয়ে এর হার উল্লেখ না থাকে, এই ছকটি করতে হবে। তাহলে আমরা পরবর্তী যাব। ওকে, এবার আমাদের স্টেপ টু হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল। এটার ছক হচ্ছে এইটা। তো এইটা আমরা ফলো করব। প্রথমে আছে ক্যাপিটাল এমপ্লয়, মানে স্টেপ 1-এর যেটা অ্যান্সার সেটা এখানে বসবে। তারপরে ফরম্যাট অনুযায়ী 1/2 অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট এখানে বসবে। এই যে কিভাবে হবে 1/2 কেন, এটা প্রশ্ন হতে পারে। যদি আমাদের 500 টাকা থাকে এন্ট্রিতে তাহলে আমরা নিব 250, মানে অর্ধেক নিব। যদি আমাদের 1000 থাকে তাহলে 500 করে নিব, যদি 2000 থাকে তাহলে 1000 করে নিব। তাহলে যাই থাকুক আমরা অর্ধেক নিব। তারপরে এই যে এটা দেওয়া আছে, দিয়ে এটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, যোগ বিয়োগ করে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় হবে। আচ্ছা, এটারও কিছু নির্দেশনা আছে। নির্দেশনা হচ্ছে কি, অ্যাডাল্ট ইনভেস্টমেন্ট থাকে তবে তার সুদ এবং ব্যাড ডেট কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ যাবে এবং ঋণের সুদ থাকলে তা যোগ হবে। 2, যদি স্থায়ী সম্পত্তি অবচয় থাকে তবে কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ দিতে হবে। আচ্ছা, 3, যদি বিনিয়োগ এবং ঋণের সুদের হার উল্লেখ না থাকে সেক্ষেত্রে নিম্নের সুদের উল্লেখ করা হলো। মানে যদি বিনিয়োগ এবং ঋণের সুদের হার উল্লেখ না করা থাকে তাহলে এটার ছক হচ্ছে
এইটা আমরা এই ছক ফলো করব। তাহলে এখানে কি আছে, ডিভেঞ্চার লং টার্ম 6% থেকে 10%, অ্যাডাল্ট ইনভেস্টমেন্ট 10% থেকে 12%। আমরা সব সময় 10% ধরে এক্সামে যদি কোনো মান না দেওয়া থাকে তাহলে কি করব, তখন আমরা সবসময় 10 ধরবো, বা আমরা এই ছকটা ভুলে গেলাম তখন কি করব, তখন আমরা করব সব সময় আমরা 10% ধরে এক্সামে লিখব। তবে যে হার ধরবো সেটা নোটের মাধ্যমে উল্লেখ করতে হবে। আমরা নিচে যখন ম্যাথ করব তখন যে হারটা ধরবো ওটার নিচে আমরা এভাবে নোট লিখব, নোট লিখে দিব যে আমরা 10% ধরেছি বা 5% ধরেছি বা 6% ধরেছি, এটা আমরা ওখানে লিখে দেব। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, পরবর্তীতে আছে এখানে স্টেপ 3, ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। এটার ছক হচ্ছে এইটা, এই ছকটা একটু বড় আছে, তো এটা আমরা দেখি। তাহলে প্রথমে কি আছে, এভারেজ প্রফিট যেটা আমরা বার করলাম সেটা লিখব। এখানে কিছু নোট আছে দেখেন, সব প্রফিট যোগ করে ওই বছর দিয়ে ভাগ করলে এভারেজ প্রফিট বের হবে। আর আমরা অবশ্যই চিন্তা করব যে এভারেজ প্রফিট কোথা থেকে আসলো। এখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি যেন বাসায় বসে থেকে এটা খুঁজতে না হয়, সহজে পাওয়া যায়। তো ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট দেওয়া আছে নিচে, বিনিয়োগ সুদ, ঋণের সুদ, অনাদায় দেনা, অবচয় যা সমন্বয়ে করা হয়নি। তারপরে আমাদের ট্যাক্স থাকবে পার্সেন্টেজ দেওয়া, ওই ট্যাক্স পার্সেন্টেজ আমরা কেটে এখানে যোগ বিয়োগ করে আমরা উত্তরটা বার করব। তাহলে আমরা চলে গেলাম স্টেপ 4-এ, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, এটার নাম। আচ্ছা, তাহলে এটা কি, এটা আমাদের রুলস। তাহলে নর্মাল প্রফিট এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি গুণন নর্মাল রেট অফ রিটার্ন মানে NRR। তারপরে আমরা চলে যাব স্টেপ 5-এ। স্টেপ 5 হচ্ছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। আচ্ছা, এটা হচ্ছে সুপার প্রফিট লিখলাম। তারপরে এভারেজ মেনটেনেবল প্রফিট, এই যে এইটার যে অ্যান্সারটা পাবো আমরা, এই অ্যান্সারটা এখানে চলে আসবে। এখানে লাস্ট একটা এন্ট্রি আছে যে গুডউইল হবে কি হবে না। অঙ্কর প্রথমে আমি বলেছিলাম যে স্টেপ 5টা, কিন্তু যদি অঙ্কে পজিটিভ বা নেগেটিভের একটা বিষয় থাকে তাহলে আমাদের এই যে স্টেপ 6 আসবে। তাহলে কখন আসবে, টাকা পজিটিভ হলে গুডউইল টাকা হবে, আর যদি টাকা নেগেটিভ হয় তাহলে গুডউইল হবে না, মানে এই এন্ট্রিটা হবে না। যদি টাকা মাইনাস ফিগার থাকে, মানে নেগেটিভ আর পজিটিভ কি অনেকে আবার সেটাও বোঝে না। পজিটিভ হচ্ছে যদি রাউন্ড ফিগার আসে তাহলে হবে এই যে এই সূত্রটা বসবে, আর নেগেটিভ হচ্ছে কি যদি মাইনাস ফিগার হয়ে অ্যান্সার আসে তাহলে সেটা নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে কি হবে, এই সূত্রটা আসবে না, আর পজিটিভ হলে কি হবে, এই সূত্রটা আসবে। তাহলে নেগেটিভ পজিটিভ আবার কোথায় থেকে দেখব, এই যে স্টেপ 5-এ যে এই যে আমরা এটা বের করব, এটা বের করার সময় আমাদের পজিটিভ নেগেটিভ অ্যান্সার আসবে। ওই সময়তেই আমরা বুঝে নিব যে আমরা এই স্টেপ 6 লিখব কিনা বা অঙ্কে আসবে কিনা। চলো পরবর্তীতে যাওয়া যাক। আচ্ছা, এখানে কিছু নোট আছে। আচ্ছা, যদি প্রশ্নে সুপার প্রফিটের কত গুণ সুনাম হবে তা বলা না থাকে তবে 2 বার 3 গুণ ধরে অঙ্ক সমাধান করতে হবে। এক্ষেত্রে অবশ্যই নোট দিতে হবে। এগুলো এই স্টেপে আমরা হচ্ছে ফর্মুলা অনুসরণ করব, আমরা দেখব যে কোনটা কিভাবে গেছে। তাহলে প্রথম হচ্ছে আন্ডার সুপার প্রফিট মেথড, তাহলে প্রথমে আমরা লিখব গুডউইল সমান সমান সুপার প্রফিট, এই যে সুপার প্রফিট গুণন নাম্বার অফ ইয়ার পারচেস। আচ্ছা, এই মেথডে ওয়ার্কিং করতে হবে 5টা স্টেপ এবং 6 নং স্টেপে পাওয়ার যাবে না। আচ্ছা, অ্যান্সার, তারপরে হবে অ্যান্সার। তারপর 2, আন্ডার এভারেজ প্রফিট মেথড গুডউইল এভারেজ প্রফিট গুণন নাম্বার অফ ইয়ার পারচেস, এই যে নামটা চেঞ্জ, এই যে নামটা চেঞ্জ, বাকি গুণন দিয়ে নাম্বার অফ পারচেস। এই যে দেখো এখানেও স্টেপ 1-এ আছে নাম্বার অফ ইয়ার পারচেস। ওকে, এই যে দেখো 3 নম্বরে আছে কি আন্ডার ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, তারপর কি আছে গুডউইল, এই যে এটা আমরা এখানে কি করলাম, এই যে বসিয়ে দিলাম, তারপরে কি করলাম নাম্বার অফ ইয়ার পারচেস। সবগুলো একই নিয়ম, যেই রুলসের নাম দেওয়া থাকবে সেটাই এখানে বসিয়ে দেবো। সবগুলোতে হবে যে গুডউইল, এই যে দেখো গুডউইল, এই যে দেখো গুডউইল, আর যেই নামে আমাদেরকে এটা মেথডটা বার করতে বলেছে ওই নামটা গুণন নাম্বার অফ ইয়ার পারচেস। এই যে দেখো স্টেপ 4 আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, এটা হচ্ছে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কেন দিয়েছি এটা, কেন এটা বেশি ইম্পর্টেন্ট, এই যে দেখো বেজ অন সুপার প্রফিট গুডউইল সমান সমান, এই যে দেখো সুপার প্রফিট
ভাগ এই যে দেখো ক্যাপিটালাইজেশন রেট। ঠিক আছে, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এগুলো অনেক সোজা। হ্যাঁ, আমরা অঙ্ক যখন করব তখন অনায়াসে বুঝতে পারবো, অনেক সোজা। এই দেখো, বেজ অন এভারেজ প্রফিট মেথড মানে গুডউইল, ক্যাপিটালাইজেটেড ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস নিট অ্যাসেট অবলিক এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। আচ্ছা, আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বার আন্ডার অ্যানুইটি মেথড গুডউইল। এটা আমরা যেটা রুলস করতাম, এটা খুবই সহজ, কারণ আমরা ক্লাস 9 থেকে এই রুলসটা দেখে আসছি। তারপরে ফরম্যাট 2 কি ছিল? শেয়ার ভ্যালুয়েশন মেথড। শেয়ার ভ্যালুয়েশন মেথডে আমাদের যে আমরা আগের স্টেপ 1 2 3 যেটা করলাম সেটাই হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন মেথড। তাই আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি